একটা প্লেন চলতে চলতে হঠাৎ করে ক্রাশ করে আর তলিয়ে যেতে থাকে প্রশান্ত মহাসাগরে রতল গহ্বরে। সেই সাগরের নিচে নেই কোনো অক্সিজেন, আছে শুধু প্রত্যেক মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা আর একের পর এক প্রিয়জন হারানোর কষ্ট। আর সাগরের নিচে দানবের মতো মাছগুলো উৎপেতে বসে আছে তাদেরকে ছিঁড়ে বিড়ে খাওয়ার জন্য। এমন একটা পরিস্থিতি থেকে আদৌ কি সেই প্লেনের যাত্রীগুলো সার্ভাইভ করে বেঁচে ফিরে আসতে পারবে, নাকি সাগরের নিচেই তাদেরকে চিরতরে হারিয়ে যেতে হবে? অসম্ভব সার্ভাইভ আমার আজকের গল্পটা। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত নো ওয়ে আপ মুভিটির কথা। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দুজন ছেলেকে দেখতে পাই। এই যে লম্বা ছেলেটাকে দেখছেন, এর নাম জেম, আর এই ফর্সা ছেলেটার নাম হচ্ছে কাই। তারা লস অ্যাঞ্জেলেসের একটি এয়ারপোর্টে দাঁড়িয়ে জেমের গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে, কারণ এখান থেকে তারা একসঙ্গে ক্যাবো নামের একটি সুন্দর রিসোর্টে যাবে। আভা তার বডিগার্ড ব্র্যান্ডকে সঙ্গে নিয়ে সেখানে চলে আসে, আর আভাকে দেখে জেম দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তো চলুন আভা সম্পর্কে কিছু জেনে আসা যাক। আভা মেক্সিকোর গভর্নরের মেয়ে। সাধারণত গভর্নর তার মেয়ে নিরাপত্তার জন্য তার সঙ্গে একটি বডিগার্ডকেও পাঠিয়েছে, কিন্তু এই বডিগার্ডকে দেখে জেম এবং কায়ের মুখটা প্যাঁচার মতো হয়ে যায়, কারণ তারা একটু আনন্দ করার জন্য সেখানে যাচ্ছে, কিন্তু তাদের পিছু পিছু যদি সবসময় একজন বডিগার্ড নজরদারি করে তাহলে ব্যাপারটা তাদের কাছে একদমই ভালো লাগবে না। এদিকে ব্র্যান্ড কিন্তু অতি বুদ্ধিমান এবং স্মার্ট, তাই সে ওই ছেলেগুলোর মুখ দেখে বুঝে যায় সে আসাতে এই ছেলেগুলো মোটেও খুশি হয়নি। এরপরও তার কিছু করার নেই, কারণ তার ডিউটি তো তাকে পালন করতেই হবে। আভার বাবা যেহেতু খুবই প্রভাবশালী ছিল, তাই টিকিট কাউন্টারের লোকটাও তাকে দেখে চিনতে পারে। ছোট্ট মিষ্টি মেয়েটাকে দেখছেন, এই মেয়েটার নাম হচ্ছে রোজা। সেও তার দাদা দাদির সঙ্গে ওই রিসোর্টে যাওয়ার জন্য এসেছে। রোজা দাদা দাদির নাম হ্যাং এবং ল্যারা। রোজা তার দাদিকে ল্যারা বলেই ডাকে। তাছাড়া রোজার একটি ছোট্ট পুতুলও আছে, এই পুতুলটার নাম মিস্টার টিপস। এয়ারপোর্টে এসে রোজা তার পুতুলটাকে হারিয়ে ফেলে, তাই সে যখন তার পুতুলটাকে খুঁজছিল তখন ভুলবশত আভার সঙ্গে তার ধাক্কা লেগে যায়। আভার হাতে কফি ছিল, রোজার ধাক্কায় আভার হাত থেকে কফি তার সারা গায়ে পড়ে যায়। এরপরও আভা তাকে কিছু বলে না, বরং সে রোজার কাছে জিজ্ঞেস করে সে এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিল। তখন রোজা তার পুতুলটা হারিয়ে যাওয়ার কথা বলে। এ কথা শুনে আবার রোজাকে তার পুতুলটা খুঁজে এনে দেয়। এতে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। অবশেষে তারা সবাই মিলে প্লেনে চেপে বসে। আর এই কাই নামের ছেলেটা সে সবসময় সবাইকে নিয়ে মজা করতে ভালোবাসত। সে শুরুতেই ব্র্যান্ডকে নিয়ে মজা করেই যাচ্ছে, এমনকি প্লেনের ভিতরে যে এয়ার হোস্টেস সেফটির ব্যবহারগুলো ভালো করে দেখাচ্ছিল তাকে নিয়েও মজা শুরু করে দেয়। আর সেফটির বিষয়ে যে এয়ার হোস্টেস কথা বলছিল এর নাম হচ্ছে ড্যানি। এরপর প্লেনটা যখন চলতে শুরু করে তখন প্রথম থেকে প্লেনটা কাঁপছিল, আর এটা নিয়ে কাই আবার মজা করে আর এই প্লেন সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য সে শুরু করে দেয়। কাই বলে, এই যে আমাদের প্লেনের অধিকাংশ সিটগুলো খালি কেন জানো? এই প্লেনটা অনেক পুরনো হওয়ায় কেউ এই প্লেনে উঠতে চায় না। এরপর সে প্লেনের পাখার দিকে তাকিয়ে সেটা নিয়েও মন্তব্য করতে থাকে। তখন হঠাৎ করে কিছু পাখি এসে প্লেনের ইঞ্জিনে ধাক্কা খায় আর প্লেনটা আরো জোরে কাঁপতে থাকে। তখন প্লেনের পাইলট অ্যানাউন্স করে বলে দেয়, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রিসোর্টে পৌঁছে যাব। কিন্তু সেই মিষ্টি মেয়ে রোজা জানালা দিয়ে খেয়াল করে ইঞ্জিনের অবস্থা সত্যিই ভালো না, সেটা যেন কাঁপছে। তার কিছুক্ষণের মধ্যেই সেই ইঞ্জিনে আগুন ধরে যায় আর ধীরে ধীরে লেয়ারগুলো পুড়তে থাকে, আর সেই পোড়া অংশের একটা পার্ট উড়ে এসে প্লেনের মেন বডিতে ধাক্কা খায়, তাই সেখানে একটা ফাটলের সৃষ্টি হয়। এদিকে অতিরিক্ত বাতাসের চাপে সেই ফাটল থেকে প্লেনের বডি সরাসরি খুলে যায়। তখন প্রচন্ড বাতাসের কারণে কিছু মানুষ প্লেনের সেই ভাঙ্গা অংশ দিয়ে বাইরে নিচে পড়ে যায়। এরপর সেই প্লেনটা কন্ট্রোলের বাইরে চলে যায় আর সরাসরি সমুদ্রের ভিতরে গিয়ে পড়ে। এরপর সমুদ্রের পানিতে পড়ার সময় যে ধাক্কা লাগে সে ধাক্কায় প্লেনের ভেতরে থাকা অনেক মানুষ সিটের নিচে চাপা পড়ে মারা যায় এবং অনেকেই আহত হয়। এরপর সেই প্লেনটা ডুবতে ডুবতে একদম পানির গভীরে চলে যায়। এদিকে সেই পানির নিচের জায়গাটা কিন্তু সমতল ছিল না, সেখানে একটা এবড়ো পাহাড়ের মতো ছিল। আর এখান থেকে প্লেনটা যদি কোনোভাবে সরে যায় তাহলে সেটা স্লাইড করে একদম পানির আরো নিচে চলে যাবে। প্লেনটা যেহেতু সমুদ্রের গভীরে পড়ে গিয়েছিল আর তার একটা অংশ ভেঙে গিয়েছিল, তাই প্লেনটার ভিতরে পানি ঢুকে পড়ে, কিন্তু একটা জায়গায় এখনো পুরোপুরি পানি ঢুকতে পারে না, তাই সেখানে কিছু মানুষ গিয়ে আশ্রয় নেয়। আভা, তার বয়ফ্রেন্ড জেম, তার বন্ধু কাইও জীবিত ছিল। সেই ছোট্ট মিষ্টি মেয়ে রোজাও জীবিত আছে, কিন্তু রোজার দাদি জ্ঞান হারিয়ে ফেলেছে আর তার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আভা রোজার দাদিকে সিপিআর দিয়ে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু দুঃখের বিষয় রোজার দাদা মারা গিয়েছে। তাই রোজা তার দাদিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তখন সেখানে খুবই ভয় পাচ্ছিল। যেহেতু ব্র্যান্ড অনেক বুদ্ধিমান আর স্মার্ট ছিল, তাই সে সবাইকে সেখানে সাহস দিতে থাকে আর বলে, আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না, যেভাবেই হোক আমাদের এখান থেকে বের হতেই হবে,
আর আমরা যদি সবাই বুকে সাহস রাখি তাহলে আমি আশা করি আমরা সেটা পারবো। কারণ এই বিমানটা ধ্বংস হওয়ার আগে পাইলট অবশ্যই তার হেড অফিসে যোগাযোগ করেছে, তাই সেখান থেকে আমাদের জন্য সাহায্য আসবেই। তাই আমাদের মাথা থেকে নেগেটিভ চিন্তা বাদ দিয়ে পজিটিভ চিন্তা করতে হবে। কিন্তু এই মুহূর্তে এই বিমানের সব থেকে যেটা বেশি দরকার সেটা হলো অক্সিজেন। সব প্লেনে ইমার্জেন্সি অক্সিজেন ট্যাঙ্ক থাকে, কিন্তু বিমানের একজন এয়ার হোস্টেস যার নাম ড্যানি, সে লক্ষ্য করে যে সেগুলো সব খালি। এটা দেখে তারা সবাই হতাশ হয়ে পড়ে। তখন লেনা তাকে বলে, আমি খেয়াল করেছি এই প্লেনে ওঠার আগে একজন মেডিকেল অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে এসেছে, তোমরা যদি সেটা খুঁজে পাও তাহলে ব্যবহার করতে পারবে। এই কথা শুনে ব্র্যান্ড আর দেরি না করে যখন সে অক্সিজেনের খোঁজে যাচ্ছিল, লেরা তখন চিৎকার করে বলে সে যদি ওখানে তার স্বামীকে খুঁজে পায় তাহলে সে যেন তার স্বামীর টুপিটা নিয়ে আসে, কারণ এটা তার কাছে একটা স্মৃতি। এই কথা শুনে ব্র্যান্ড খুব রেগে যায়। সে বলে, এরকম একটা সিচুয়েশনে তুমি টুপির চিন্তা করছো কিভাবে? এই কথা বলে ব্র্যান্ড সেই অক্সিজেনের খোঁজে চলে যায়। ব্র্যান্ড যেহেতু খুঁজতে খুঁজতে সে লোকটাকেও পেয়ে যায়, এরপর সে লোকটার কাছ থেকে অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে নেয়। আর ফিরে আসার সময় সে প্লেনে সে ধ্বংসাবশেষ দেখতে পায়। ব্র্যান্ড যখন সেখান থেকে চলে আসছিল তখন হঠাৎ করে একটা শার্ক এসে তাকে আক্রমণ করে। ব্র্যান্ড তখন সে শার্কের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে আর গুরুতর আহত অবস্থায় সেখান থেকে ফিরে আসে, একটা আভার কাছে দেয়। আর ঠিক তখনই সেই শার্কটা তাকে আবার আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়। শার্কটা ব্র্যান্ডকে খেয়ে ফেলে আর সেখানকার পানিটা পুরো রক্তে লাল হয়ে যায়। এটা দেখে সবাই খুবই ভয় পেয়ে যায়। এদিকে সেখান থেকে বের হওয়ার কোনো পথ না পেয়ে তারা বিমানের ভেতরের দিকে অবস্থান করে আর সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। বিমানটা ভেঙে পড়ার সময় জেমের বন্ধু কাইয়ের হাত ভেঙে গিয়েছিল। লেরা একজন সেনাবাহিনীর নার্স ছিল, তাই সে তার ভাঙা হাতের প্রাথমিক চিকিৎসা করে। এতে সে কিছুটা সুস্থ অনুভব করে। এরপর তারা ওখান থেকে কিভাবে বের হবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যায়। অপরদিকে পানির ওপরে সে উদ্ধারকারী দলের হেলিকপ্টারে প্লেনটাকে খোঁজার চেষ্টা করছে। তবে অত বড় সমুদ্রের মাঝে প্লেনটা কোথায় পড়েছে সেটা তারা খুঁজে পাচ্ছিল না। এভাবে অনেকক্ষণ ধরে খোঁজার ফলে হেলিকপ্টারের জ্বালানিও শেষ হয়ে আসছিল। কিন্তু তাদেরকে সেই প্লেনটা খুঁজে বের করতেই হবে, কারণ তার ভিতরে স্বয়ং গভর্নরের মেয়ে রয়েছে। পাইলট যেমনটা নির্দেশ দিয়েছিল তারা তেমনভাবে প্লেনটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। এদিকে প্লেনের ভিতরে যাত্রীদের অবস্থা খুবই খারাপ। তারা এখন যে পর্যায়ে আছে সেখান থেকে তারা হয়তো 2 থেকে 3 ঘন্টা সার্ভাইভ করতে পারবে, কারণ পানির গভীরে সেখানে পানির চাপ অনেক বেশি। তাছাড়া তাদের কাছে কোনো অক্সিজেন ট্যাঙ্কও ছিল না। প্লেনটা আস্তে আস্তে স্লাইড করে পানির আরো গভীরে চলে যেতে থাকে। প্লেনটা এবার এমন পর্যায়ে এসে দাঁড়ায় যার সামনে অনেক বড় একটা খাত ছিল, আর এই খাতটা যে কতটা গভীর সেটা সম্পর্কে কারো আইডিয়াই নেই। এদিকে সে উদ্ধারকারীরা প্লেনের কিছু ধ্বংসাবশেষ সাগরের পানিতে ভেসে থাকতে দেখে সেখানেই 2জন উদ্ধারকারী দলের লোক নেমে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর তারা পানির গভীরে সেই বিমানটাকে দেখতে পায়। এদিকে প্লেনে থাকা যাত্রীরা সে প্লেনের জানালা দিয়ে সে উদ্ধারকারী 2জনকেই দেখে খুব খুশি হয়। তারা সেখান থেকে উদ্ধারকারীদের সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করে। প্লেনের ভিতরে যাত্রীরা তো খুব খুশি, কারণ অবশেষে তারা এবার এখান থেকে বের হওয়ার একটা রাস্তা পেয়েছে। উদ্ধারকারীর দলের একজন যখন জানালা দিয়ে আভাদের সঙ্গে ইশারায় কথা বলছিল তখন হঠাৎ করে একটা শার্ক তার পেছনে চলে আসে। আভা তখন ইশারা তাকে পেছন দিকে দেখতে বলে, কিন্তু সে সেটা বুঝতে পারে না। অবশেষে শার্কটা সে উদ্ধার করতে আসা লোকটাকে আক্রমণ করে, আর একটু পরে জানালা দিয়ে তারা সে লোকটার একটা পায়ের অংশ দেখতে পায়। এটা দেখে তারা বুঝে যায় শার্কটা হয়তো সে লোকটাকে খেয়ে ফেলেছে। এদিকে সেই অন্য লোকটার কোনো খোঁজ না পেয়ে আভা তাকে পানির নিচে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে যখন পানিতে ডুব দেয় তখন সে তার সামনে আবছাভাবে সে শার্কটাকে দেখতে পায়। তাই সে ভয় পেয়ে আবারও পানির উপরে উঠে আসে। তখন আভার বয়ফ্রেন্ড জেমস সেখানে থেকে সরে গিয়ে আভাকে তোলার সময় হঠাৎ করে পা পিছলে সে পানির মধ্যে পড়ে যায়, কিন্তু সে স্বাভাবিকভাবেই উপরে উঠে আসছিল। সেই সময় সে শার্কটা এসে তাকে আক্রমণ করে। সবাই তাকে টেনে পানির উপরে উঠে আনলে দেখতে পায় সেই শার্কটা তার পা কেটে নিয়ে গেছে। জেম যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর তার পা থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। লেরা তখন সিটবেল্ট দিয়ে তার পাটা বেঁধে দেয়, এতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় কিছুক্ষণ পরে জেম মারা যায়। জেম মারা যাওয়াতে আভা খুবই ভেঙে পড়ে। সে চিৎকার করে কাঁদতে থাকে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে চিন্তা করে তাহলে কি তার আস্তে আস্তে এভাবে মরে যাবে। এদিকে প্লেনের একদম সামনের অংশ ফেটে গিয়েছে, সেটা আস্তে আস্তে সে খাদের মধ্যে পড়ে যাচ্ছে, আর সেটার জন্য গোটা প্লেনটা সেদিকে এগিয়ে যাচ্ছে। বিমানের মধ্যে থাকা এয়ার হোস্টেস ড্যানির কথা মতো আভা বিমানের নিচে যেখানে যাত্রীদের লাগেজ রাখা হয় সেই অংশে প্রবেশ করে। এরপর সেখান থেকে যতগুলো স্কুবা গিয়ার ব্যাগ পায় সবগুলো নিয়ে আসে। এরপর বিমানটা আবার একটা ঝাঁকুনি দিয়ে উঠে। তখন দেখা যায় পাথরের ধারে আটকে থাকা বিমানটা কংক্রিট ভেঙে পড়তে শুরু করেছে। রোজা তখন বলে, আমি স্কুলে পড়েছিলাম শার্করা পানির নিচে বাতাসের বুদবুদকে ভয় পায়। তাই তারা সিদ্ধান্ত নেয় শার্করা তাদের যখন আক্রমণ করতে আসবে তখন তারা জ্যাকেটের ভেতর থেকে বুদবুদ সৃষ্টি করে তাদেরকে ভয় দেখাবে আর কাটতে পারে।
এরপর তারা সবাই সাঁতার কাটার জন্য স্যুট এবং লাইফ জ্যাকেট পরে প্রস্তুত হয়। তারা যখন আস্তে আস্তে বিমান থেকে বের হওয়ার জন্য যাচ্ছিল তখন বিমানে আবার একটা ঝাঁকুনি দেয়। তারা জানালা দিয়ে দেখতে পায় বিমানটা খাদের একদম কিনারায় খুব বাজেভাবে আটকে আছে। এটা দেখে ভয়ে আবার চুপ থাকলেও তার বন্ধু খুব আতঙ্কিত হয়ে পড়ে। এরপর বিমানে সেই সামনের অংশটা ভেঙে সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর সেটা খাদের গভীরের পানির নিচে তলিয়ে যায়। আভারা বুঝতে পারে তাদের বাঁচতে হলে এবার তাদের বিমানের ভেতর থেকে বের হতেই হবে। সামনের দিকে না গিয়ে সেখানে দাঁড়িয়ে যায়। এরপর সে রোজাকে আবার হাতে তুলে দেয় যাতে সে সেফলি রোজাকে সেখান থেকে বের করে নিয়ে যেতে পারে। আসলে লুয়ারা বুঝতে পারছিল যে তার বয়স হয়ে গেছে, তাই সে রোজাকে এখান থেকে বের করতে পারবে না, এই জন্য সে এই কাজটা করেছে। তাছাড়া তার বয়সের কারণে সে স্লো হয়ে গেলে সেখানে থাকা অন্য মানুষদেরও তাতে সমস্যা হবে। সে চায় না তার জন্য অন্য কারো কোনো ক্ষতি হোক, এই জন্য সে আবার সঙ্গে রোজাকে পাঠিয়ে দিয়ে নিজেই সেখানে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে কাই নার্ভাস হয়ে পড়ে। সেভাবে তারা হয়তো আর কখনো এখান থেকে বের হতে পারবে না, এই জন্য সে বারবার মুভ করতে থাকে। তখন শার্কগুলো তাকে দেখতে পায়, সেখানে অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এদিকে আভা, ড্যানি এবং রোজা সেই মৃত লোকটাকে খুঁজে পায় আর তার পিছনের ট্যাঙ্ক থেকে অক্সিজেন নেওয়া শুরু করে। এরপর ড্যানি নিজের গায়ে সেই অক্সিজেন ট্যাঙ্কটা জড়িয়ে নেয় আর রোজাকে নিয়ে প্লেনের সেই ফাটল দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। সেখান থেকে বেরিয়ে তারা তাদের লাইফ জ্যাকেটগুলো ফুলিয়ে দ্রুত উপরে উঠে আসে। এদিকে আভা কিন্তু এখনো পর্যন্ত সে প্লেনের মধ্যেই রয়ে গেছে, তার কাছে কোনো অক্সিজেনও ছিল না। সেই সময় শার্কগুলো প্লেনের ভিতরে প্রবেশ করে। আভা তখন তার নিজের বুদ্ধি খাটিয়ে কোনো মুভমেন্ট না করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এটা দেখে শার্কগুলো সেখান থেকে চলে যায়, কিন্তু তার বিপদ এখনো কাটেনি। প্লেনের বাকি অংশটা যেটা পাথরে আটকা ছিল সেটা স্লাইড করে খাদের মধ্যে পড়ে যায় আর সেই অংশের মধ্যে আবহাওয়া ছিল। আবহাওয়া অনেক কষ্টে সে প্লেনের মধ্যে থেকে বের হয়ে আসে, কিন্তু অত বড় প্লেন যখন খাদের মধ্যে পড়ছিল তখন পানির যে একটা চাপ তৈরি হয়, সেই চাপের কারণে আভা কোনোভাবে পানির উপর দিকে উঠতে পারছিল না। তাকে যেন নিচের দিকে টানছিল, কিন্তু তার লাইফ জ্যাকেটটা অ্যাক্টিভ থাকায় সে কোনোভাবে সেটা দিয়ে সমুদ্রের উপর দিকে চলে আসে আর এর মধ্যেই সে জ্ঞান হারিয়ে ফেলে। সে যখন জ্ঞান ফিরে পায় সে ড্যানি আর রোজাকে খুঁজতে থাকে, কিন্তু তার চারদিকে শুধু সমুদ্রের পানি আর পানি, কোথাও কিছু দেখা যাচ্ছিল না। কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারে। ভাগ্যক্রমে সে উদ্ধারকারী দলরা আভাকে দেখতে পায় আর তাকে সেখান থেকে তাদের হেলিকপ্টার উঠিয়ে নেয়। এই দলগুলো কিছুক্ষণ আগে রোজাকে আর ড্যানিকেও উদ্ধার করে নিয়েছে। অপরদিকে রোজা বুঝতে পেরেছিল তার দাদা আর দাদি আর কখনো ফিরে আসবে না, তাই সে খুব কান্না করতে থাকে আর তাদের এই তিনজনকে নিয়ে এই উদ্ধারকারী দলগুলো সেখান থেকে রওনা দেয়। আর এরকম একটা মুহূর্তের মধ্য দিয়ে আমাদের গল্পটা এখানেই শেষ হয়েছে। তো আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম আরো নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আজ এ পর্যন্তই, ফিরে আসবে আপনাদের মাঝে আরো নতুন কিছু গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।